আপনারা জানেন যে 28 ফেব্রুয়ারি এনসিপি যাত্রা শুরু করে একদম পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে। আমরা নিবন্ধনের কাজ করছি, আগাচ্ছি এবং রাজনীতির ময়দানে আমাদের সরব উপস্থিতি আপনারা সবাই জানেন। এবং আজকের প্রোগ্রাম যেহেতু নারী রাজনীতি নিয়ে এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণ, ভূমিকা ইত্যাদি নিয়ে আমি এই পোর্শনটা দিয়ে শুরু করতে চাই। এনসিপিতে আহ্বায়ক কমিটি ছাড়া বর্তমানে আমাদের পুরো বাংলাদেশেই আমাদের এনসিপির সমর্থক আছে এবং আমাদের সাথে বিশাল একটা জনগোষ্ঠী যুক্ত আছে, কিন্তু অফিসিয়ালি এনসিপির বর্তমানে শুধু একটা আহ্বায়ক কমিটি আছে 217 জনের, আমি যদি ভুল করে না থাকি, এবং সেখানে নারী আছে 23 জন এবং যেটা 11%। আরপিও অনুযায়ী রাজনৈতিক দলের যে কোনো স্তরের কমিটিতে নারী থাকতে হয় 33%। তো সেক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। কিন্তু আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের বর্তমানের সবচেয়ে যারা বড় রাজনৈতিক দল হিসেবে নিজেদের দাবি করে, তাদের কেন্দ্রীয় কমিটিতে তাদের 47 বছর পর, তাদের জন্মের 47 বছর পরও সেই রাজনৈতিক দলে কেন্দ্রীয় কমিটিতে নারী আছে মাত্র 13.6%। আর আমরা এনসিপি যাত্রা শুরু করেছে অলরেডি 11% নিয়ে, এবং তাদের স্থায়ী কমিটি যে আছে সেখানে একজন মাত্র নারী সদস্য আছে। এই কম্পেয়ারটা আমি কেন করছি? এনসিপি যখন এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে একটা নজিরবিহীন অবস্থা এখন, এবং আমরা যে মুখে বলছি নতুন বাংলাদেশ, এটা আসলে মুখে বলার বিষয় না, এটা আমরা প্রত্যেকে কিন্তু অনুভব করছি। এবং আদতেই এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এরকম একদম পুরো প্রেক্ষাপট বদলানো একটা সময় এর আগে কখনো আসে না, এবং এটা আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এটাকেও হাতছাড়া হতে দিব না। এবং বাংলাদেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী হচ্ছে নারী, এবং এনসিপি বিশ্বাস করে যে এই নারীদেরকে ছাড়া আগামীতে কোনো রাজনীতি হবে না, কোনো রাজনৈতিক দল দাঁড়াতে পারবে না। নারীদেরকে বাদ দিয়ে বাংলাদেশে বর্তমানে, সেটা পুরনো হোক নতুন হোক, কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না। তাদের নিজেদের অস্তিত্বের জন্যই নারীরাই কিন্তু এনসিপির শক্তি। এই যে আমি 23 জন নারীর কথা বললাম, শুরুতে একজন আপা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, উনি চলে গেছেন, যে নারীদের জন্য সবসময় ফিক্স করা হয় কিছু সফট প্রফেশন। খুবই সত্য কথা যে সবাই চায় ঘরের মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, টিচার হবে, ব্যাংকে কাজ করবে, ইভেন বিদেশে পিএইচডি করতেও যাবে, কিন্তু রাজনীতি করবে না। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, এই যে 23টা মেয়ে একদম সাধারণ পরিবারের মেয়ে, এবং এক একজন এক একটা ব্যাকগ্রাউন্ডের। এখানে চিকিৎসক আছে, আইনজীবী আছে, মাইক্রোবায়োলজিস্ট আছে, টিচার আছে, ব্যবসায়ী আছে, ভাস্কর্যে পড়া স্নাতক পাশ করা নারীও আছে, এবং প্রত্যেকে তাদের নিজ নিজ যোগ্যতায়, কিন্তু কোনো টোকেনিজম না, নিজ নিজ যোগ্যতায় কিন্তু এনসিপিতে জায়গা করে নিয়েছে এবং নীতি নির্ধারক এবং দায়িত্বশীল পদে আছে। বিএনপি যে কথায় কথায় 31 দফা বলে এখন একদম সয়লাভ করে ফেলছে, তাদের সংস্কার মানে 31 দফা। 31 দফার 24 নম্বরে তারা নারী ক্ষমতায়নের কথা বলেছে, শুধু এতটুকুই যে তারা নারীর ক্ষমতায়নে কাজ করবে। অথচ এই সংস্কার প্রস্তাবে যে 100টা নারীর যে বর্তমানে সংরক্ষিত আসন আছে 50টা, সেটাকে 100তে উন্নীত করে সরাসরি ভোট, মানে ওখানে একটা এখন তারা রিজার্ভ সিটগুলোতে সরাসরি ভোট হবে, মানে নারী প্রার্থী ভার্সেস নারী প্রার্থী। ওই 100টা আসনে নারী প্রার্থীরাই নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে, জনগণ ভোট দিয়ে নারী প্রার্থী নির্ধারণ করবে। এটাতে তারা আপত্তি জানিয়েছে। এই বাংলাদেশের জন্মের পর এই সংরক্ষিত নারী আসনগুলোকে সবসময় অলংকার মনে করা হতো, এবং যেসব রাজনৈতিক দল সংসদে সংখ্যাগরিষ্ঠ পেত তারাই সিলেক্ট করত। জনগণ ঠিক করত পুরুষ সংসদ, আর পুরুষ সংসদরা ঠিক করত নারী সংসদ। এরকম একটা বৈষম্যের দেশে এবং বাংলাদেশের জন্মের পর থেকেই এভাবে চলছে, এবং 53 বছর পর, এতগুলো রক্তের পর, এত শহীদের পরও বিএনপি এখনো নারীর ক্ষমতায়নে কিন্তু একমত হচ্ছে না। তারা মুখে বলছে কিন্তু কাজে তাদের কোনো মিল নাই, তারা এখনো এটার বিরোধিতা করছে। এবং এই সরাসরি ভোটের কথা আমরা কেন বলছি? আমরা বিগত দিনে দেখেছি এই সংরক্ষিত আসনগুলোতে যে নারীরা বসে, তারা সাধারণত আত্মীয় স্বজন হয়, অমুকের স্ত্রী, অমুকের কন্যা, অমুক সুবিধাভোগী ব্যবসায়ীর পরিবার পরিজন, এরকম নারীদেরকে দেয়, যারা সমাজের কোনো আসল নারীদের কোনো প্রতিনিধিত্ব করে না। আমার কাছে বেশ কয়েকটা প্রশ্ন এসেছে এখানে।
এই প্রশ্নগুলোকে যদি আমি একটু সাম আপ করে, আমি চোখ বুলাচ্ছিলাম যে সব এনসিপি কি করবে, যে এখন নারীর ক্ষমতায়নে এনসিপি কি করবে, নারীর স্বাধীনতা, নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, এসব শব্দগুলো বিগত রাজনৈতিক দলগুলো খালি মুখে এবং এই সভা সেমিনারেই কিন্তু সীমিত রেখেছে। কিন্তু এনসিপি আত্মপ্রকাশের দিন থেকে, এমনকি গণ অভ্যুত্থানের পর থেকে এই যে সবাই মুখে মুখে খালি বক্তৃতা তুলছে নারীরা কোথায়, নারীরা কোথায়, এনসিপি কিন্তু নারীদেরকে নিয়ে এসেছে এবং নারীরা কিন্তু তাদের পথ এনসিপির মাধ্যমে খুঁজে নিয়েছে। আজকে যে এখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে আমি কিন্তু কখনো ভাবি নাই যে আমি রাজনীতিতে আসব এবং এই পথ আমি বেছে নিব, কিন্তু জুলাইয়ের পর যে ভঙ্গুর অবস্থায় বাংলাদেশকে, এবং এই জুলাইয়ের অগাস্টের এই যে ভঙ্গুর অবস্থা দেখেছে, এরপরে কিন্তু আমার মনে হয় যখন এই রাজনৈতিক আকাঙ্ক্ষা এসেছে বাংলাদেশ নিয়ে কাজ করার, দেশ নিয়ে কাজ করার, আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই যে এতগুলা নারী আপনারা বলছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে, তাদের মধ্যেও অবশ্যই এসেছে, তাদের মধ্যে অবশ্যই আছে। এবং বিগত দিনগুলোতে যে একজন সাধারণ মানুষ, শুধু নারী না, একজন সাধারণ মানুষ যে রাজনীতিতে যোগ দিবে, একটা যে পথ থাকবে, এরকম কোনো পথ আমাদের রাজনৈতিক দলগুলো বিগত দিনে রাখে নাই। তারা পুরোটাই সিন্ডিকেট ছিল, যে একবার নেতা হয়েছে সে নেতাই। এবং এখনো দেখেন তারা একজনকে প্রধানমন্ত্রী রাখার জন্য তারা কিন্তু কোনো সংস্কার, মানে তাদের এখনো পায় তারা হচ্ছে কিভাবে আরো তারা বছরের পর বছর আবার শাসনকে ধরে রাখবে এবং ক্ষমতায় থাকবে, সেটার পায় তারা। আমরা কিন্তু বলছি যে 2 বারের বেশি কেউ আর জীবনে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হতে পারবে না, কিন্তু তারা এখনো সেই হিসাব গুনছে। কারণ তারা যে এক একজন যে এত মানে বয়স হয়ে গেছে, তারপরও কিন্তু তারা নতুনদেরকে কিন্তু জায়গা করে দিতে চায় না, তারা সেই ক্ষমতা ধরে রাখতে চায়। কেন অন্যান্য রাজনৈতিক দলে কি জুলাইতে তরুণরা অংশ নেয় নাই? তারা এখন কোথায়? বিএনপি যে তরুণরা অংশ নিয়েছিল তারা এখন কোথায়? তাদেরকে কেন আমরা মূলধারার রাজনীতি দেখছি না? কেন তাদের নবীনরা, তরুণরা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, কিন্তু তাদের প্রবীণরাই রাজনীতি করছে, এবং তারা প্রবীণরা শুধু রাজনীতি করছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য? কেন তাদের প্রবীণরা এত রক্তের পরেও, এত শহীদের লাশের উপর দাঁড়াও তারা সংস্কার চাইছে না? কেন তারা নারীর ক্ষমতায়ন খালি মুখে বলছে, কিন্তু এটার বাস্তবে তাদের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না? কারণ তাদের উদ্দেশ্য একটাই, সেই উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে খালি ওই ক্ষমতা দখল, ওই চেয়ার দখল। এবং তারা যেভাবে সংস্কার প্রস্তাবগুলো দিচ্ছে এবং জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিরোধিতা করছে বিভিন্ন মতে, তাতে সুস্পষ্ট যে তারা আবার সেই নতুন নব্য স্বৈরশাসক হওয়ার সব ধরনের পায়তারা করছে। এবং এই যে আপনারা এই তুষার যে বললো যে সংবিধান বুঝে না, সংস্কার বুঝে না, নির্বাচন বুঝে না, যে নারী, যে নাগরিক চিকিৎসা, আইনজীবী, ব্যাংক, কর্পোরেট এত জটিল জিনিস বুঝে, সে কেন সংবিধান বুঝবে না? কেন নারীরা এই সহজ সমীকরণ বুঝবে না? এখানে তো এটা তো মঙ্গল গ্রহ থেকে কোনো কিছু আসে না, কিন্তু এটা তাদেরকে এইভাবে পোট্রে করা হয় যে তুমি নারী বা তুমি ছোট, তুমি কোনো কিছু বুঝবা না। এগুলো কিন্তু সম্পূর্ণ তাদের আইওয়াশ। এবং যে জাতি, যে তরুণ সমাজ একজনকে গুলি করলে একজন নড়ে, বাকিটা নড়ে না, যে তরুণ সমাজ এই সাহস দেখাতে পেরেছে, এটার পরে কি এই ধরনের, এটা তো সর্বোচ্চ সাহস। এটার পরে তো আর কোনো এর থেকে বড় পাহাড় আর উত্রানো হতে পারে না। তাই আমি নারীদেরকে বলবো, এবং সেই সাথে সকল তরুণ সমাজকে বলবো যে আপনাদেরকে রাজনীতিতে আসতে হবে, আপনারাই রাজনীতির ভবিষ্যৎ। এবং এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে নেতা আপনাদের মধ্য থেকে হয়ে আসবে, এবং এটা একটা চলমান প্রক্রিয়া হবে, এটা একটা পাইপলাইনের মতো হবে, কেউ চিরস্থায়ী হবে না ক্ষমতায়। এনসিপি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করে। এখানে বিভিন্ন প্রশ্ন এসেছে যে ইন্টারনালি আমরা কি করছি, নারীদেরকে কিভাবে রাখছি, বা আমাদের ইন্টারনাল পলিসিটা কি হচ্ছে, আমাদের ইন্টারনাল ডেমোক্রেসি কিভাবে মেনটেন হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই এবং সুস্পষ্টভাবে আশ্বস্ত করতে চাই, আমরা নতুন রাজনৈতিক দল, আমরা মাত্র চলা শুরু করেছি, আমাদের হয়তো অনেক ভুলভ্রান্তি আছে বা সবকিছু সমন্বয়ের একটু অভাব আছে, কিন্তু এইখানে কোনো সন্দেহ নাই যে এনসিপি এই নতুন বাংলাদেশে এমন একটি রাজনৈতিক দল হতে যাচ্ছে যেটা বাংলাদেশ বিগত 53 বছরে দেখে নাই। এবং এই রাজনৈতিক দল, এই নতুন এনসিপি গণ অভ্যুত্থানের পর ইতিহাস তৈরি করবে, এবং এই রাজনৈতিক দল হবে
একটা প্ল্যাটফর্ম যেখানে একটা সাধারণ ঘরের ছেলে মেয়ে স্বপ্ন দেখবে আমি বড় হয়ে রাজনীতিবিদ হব, আমি বড় হয়ে আমার এলাকার জনপ্রতিনিধি হব, এবং এনসিপি সেই প্ল্যাটফর্ম আপনাকে উপহার দিবে। আপনি কোনো ধরনের বাণিজ্য ছাড়া, টাকা দেওয়া ছাড়া, তোষামদি করা ছাড়া সম্পূর্ণ নিজস্ব যোগ্যতা এবং মেধায় আপনি ওখানে যেতে পারবেন, এবং এনসিপি সেই আশ্বাস আপনাকে দিবে, এবং এটা আমি সহ আমাদের সকল সহযোদ্ধা আপনাদেরকে আশ্বস্ত করতে পারে, এবং আপনারা নিজেরাও দেখবেন। এই যে আমরা যেভাবে নীলাকে খুঁজে নিয়েছি, আমরা বিশ্বাস করি যে আমাদের নারী সেলের গুগল ফর্ম ছাড়া হয়েছে, আপনারা বিশ্বাস করবেন না কি অভূতপূর্ব রেসপন্স। মেয়েরা গুগল ফর্ম করছে এবং তারা রাজনীতিতে যোগ দিতে চাচ্ছে। কেন? কারণ তারা এখন মনে করছে যে দেশটা চেঞ্জ হয়েছে, এবং এনসিপির মাধ্যমে কিন্তু তারা একটা স্বপ্ন দেখছে। আপনাদের স্বপ্ন যাতে বৃথা না হয়, এবং আমরা সবাই মিলে, এই পথ কিন্তু অনেক কষ্টের, কিন্তু এই পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। আপনারা জীবন দিয়ে, আমাদের ভাই বোনরা কিন্তু জীবন দিয়ে দেখিয়েছে। আমরা সামান্য এই জিনিসটা, এই কঠিন পথ যদি পাড়ি দিতে না পারি, তাহলে কিন্তু তাদের সাথে বেইমানি হবে। এবার আমি নিজেদের যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে চিটংয়ের সবার বক্তব্য আমি শুরু থেকে শুনছি, আমি একদম শেষের দিকে চলে আসছি, 1-2 মিনিট সময় নিব। শেষের দিকে যে শুরু থেকে সবাই বলছিলেন যে কনজারভেটিভ ফ্যামিলি, আমি এই কথাটা একদম, যারা চিটংয়ের স্থানীয় এবং আমরা যারা, আমার বাড়িও চট্টগ্রামে, আমার বেড়ে ওঠা স্কুল কলেজ, আমি ক্যান পাবলিক থেকে, চিটং কলেজ থেকে পাশ করেছি। আমি জানি যে চিটাংয়ের মানুষ মানে মা বাপল কিল্লা করি মাইয়ালের আঁকড়ে রাখে। তুই পড়ালেখা করিবে, তুই স্কুলে যাবে, টিউশনি করিবে, সরি করিবে, ব্যাক করিবে, কিন্তু তোমার সিগল দিয়ে তোর হাত পা বাঁধা থাকিব। তুই ফার্স্ট করিবে, মাস্টার্স করিবে, ডাক্তার হইবে, ইঞ্জিনিয়ার হইবে, এরপর তোমার বিয়ে ভালো ফোয়া দিয়ে ওর বাড়িতে চিটাং ওর বাড়ি অন করিব, চিটাং ওর বাড়ি অন করিব, বিদে দুবাইওয়ালা অন করিব, টিয়া থাকুন অন করিব, বিয়ে হইব, বাচ্চা হইব, বাস। এল্লা কনজারভেটিভ ফ্যামিলির মাইয়া অকল যে রাজনীতি তাইব এন তো কোনো চিন্তাও করিত না পারে, কেউ চিন্তা করিত না পারে। কিন্তু আর মা বাবারে বুঝান পড়িব যে এখন কিন্তু সময় চেঞ্জ হয়ে গেই, ওই না অবশ্যই ওই। আমি কিন্তু অনরার হতা শুরুত্ব নয় উনির, অনরার মধ্যে কিন্তু এই উদ্যম গান আছে। চিটাঙের মধ্যেই যে অনরা প্রীতিলতার হতা হন, প্রীতিলতা যে স্বপ্ন শুরু করছিল, যে সাহস দেখাই, কিন্তু আন্দোলন দূরে রাখুন পড়িব। আই কিন্তু দেখিতে অনরার ব্যাকুণের মধ্যে সেই সাহস আছে, এন্ড কিন্তু আর ভাই অক্কলও আছে। আই অনরার কইও, অনরা তার মাই অক্কলের হাত পাত সিওল নয় পাতুন, সিওল নদিও, যে অনে যদি দেশ লই পাবিত পারন, ওগো মাইও কিন্তু দেশ লই পাবিত পারিব। এন্ড যুগে যুগে কিন্তু বহুত প্রমাণ আছে, মাইয়ক্কল যাতে রাজনীতির গেই, মাইয়ক্কল যাতে ক্ষমতার গেই, মাইয়ক্কল যাতে আইনসভার গেই, মাইয়ক্কল কিন্তু দুর্নীতি কম করে। অন্যরা দেখেন, অন্যরা কিন্তু ব্যাক অধিকারের কথা হন, ডে কেয়ারের কথা হন, অন্যরা মাতৃত্বকালীন সুস্থতার কথা হন, অন্যরা যৌতুকের কথা হন, সহিংসতার কথা হন, ব্যাক কিন্তু অন্যরা বুঝন, কিন্তু অন্যরা ছাড় নদন। মাইয়ক্কলেরা কিন্তু অন্যরা ছাড় নদন, অন্যরা ব্যাক সমস্যা বুঝন, কিন্তু অন্যরা সমাধান গরিবার লয় কিন্তু কিছু নগরণ। অন্যরা কিন্তু আগায় আসন করব, আর কিন্তু বেশি বালানো অনেক ইরেগুলারিটি আছে, কিন্তু আই চেষ্টা করি কইবার লয় গমন না। অন্যরা প্রতি আর বিনীত অনুরোধ, অন্যরা কিন্তু মাইয়ক্কল সিয়ল না পড়েন, মাইয়ক্কলের সারি দন, মাইয়ক্কল যখন ক্ষমতার যাইব, মাইয়ক্কল যখন যে দায়িত্বশীল পদত যাইব, মাইয়ক্কল কিন্তু বহুত নিষ্ঠার লগত কাম করে, বহু নিষ্ঠার লগত কাম করে, এন্ড ফল অত্যন্ত বেশি করে। এর থেকে বেশি আর পারতেছি না। আমি আপনাদের সবাইকে আমি এই বিশেষ অনুরোধটা জানাবো, আপনারা মেয়েদের পায়ে শিকল পরাবেন না। বিশেষ করে চট্টগ্রামের মেয়েরা খুবই কনজারভেটিভ ফ্যামিলি থেকে উঠে আসে, যতই শিক্ষিত হোক, যতই তার মেধা থাকুক, সব সময় তার হাত পায়ে একটা অদৃশ্য শিকল পরানো থাকে সেই পরিবারের চাপ থেকে। আপনারা সব সমস্যা বুঝেন, কিন্তু আপনারা সমাধানে যেতে চান না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখান থেকে ভবিষ্যতের অনেক নারী নেতৃত্ব উঠে আসবে,
এবং সেটার জন্য আপনাদেরকেও সহযোগিতা করতে হবে, আপনাদের দৃষ্টিভঙ্গি, আপনাদের মনোভাবও চেঞ্জ করতে হবে। আমরা কিন্তু প্ল্যাটফর্ম অফার করছি, এখন কিন্তু সেই বস্তা পচা পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি কিন্তু নাই। আমরা সেটা পরিবর্তন করার জন্য কিন্তু আমরা এখন চলে এসেছি। এখন কিন্তু একতরফা সেই তাদের মতো করে পুরনো যে রাজনৈতিক দলগুলো যেভাবে রাজনৈতিক চর্চা করেছে সেভাবে কিন্তু এখন আর চলবে না। এখন কিন্তু নতুন দিন এসেছে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে কিন্তু কথা নিয়ে কিন্তু আমরা হাজির। সেটা আপনারা আমাদের কথাবার্তায়, আমাদের সংস্কার প্রস্তাবে আপনারা স্পষ্ট দেখতে পাবেন। তাই আপনাদেরকে অনুরোধ করব, চট্টগ্রামের মেয়েদেরকে আপনারা সহযোগিতা করবেন যে যাতে তারা সামনে যে সাহস নিয়ে তারা জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছে সেই ঠিক একই সাহস নিয়ে যাতে তারা দেশ পরিচালনায় এবং নিজের অঞ্চলের উন্নয়নে তারা একদম সক্রিয়ভাবে বলিষ্ঠভাবে ভূমিকা রাখতে পারে সামনে থেকে। ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ।